আসছে আমার এখানে আসতেছে না। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাই শুনতে পাচ্ছেন? আর আমাদের আজকে তো আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট ছিল যে অ্যাডভান্স ভার্সিটি ক্লাস হবে সাধারণ জ্ঞান, যেটা আমরা আপনার রেগুলার আমাদের একাডেমিতে ক্লাসটা হয়। তো আজকে বেসিক্যালি ক্লাসটা 24, 25 এবং আপনার যারা আপনার সেকেন্ড টাইমার আছে, যারা আপনার প্রিপারেশন নিচ্ছে, ওদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে ওই অত বেশি পড়বো না, যেহেতু মাত্র আমরা ক্লাসটি শুরু করেছি। আমাদের এডমিশন একাডেমির পেজ থেকেও যাচ্ছে। ঠিক আছে, যেহেতু আমরা শুরু করেছি, ওই জন্য আমরা আজকে কিছু এমসিকিউ পড়বো। ওই এমসিকিউ গুলো থেকে তথ্যগুলো ফাইন্ড আউট করে আমরা কি করবো স্যার, ট্রাই করব যে কি কি তথ্য আসলে এমসিকিউ গুলো থেকে বের হওয়া যায়। জাস্ট 10টা কি 15টা এমসিকিউ আমরা সলভ করার কি করব, ট্রাই করবো। এবং ওই এমসিকিউ গুলো এবার কিছুদিন আগে আপনাদের নার্সিং ভর্তি পরীক্ষা গিয়েছে, ওখানে এসেছিল, এবং গুচ্ছের ভর্তি পরীক্ষা গিয়েছে, ওখানে এসেছিল। ওই এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। তো আপনি ক্লাসটা করলে আপনার লাভ যেটা হবে ওটা হচ্ছে ওই যে 10টা এমসিকিউ থাকবে, ওই 10টা এমসিকিউ আপনার মুখস্থ হচ্ছে, এবং ওই 10টা এমসিকিউ রিলেটেড আমি আরো যে ইনফরমেশন গুলো বলবো ওগুলো সব মিলে আপনার 30 থেকে 50টা এমসিকিউ আপনার ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে স্যার আপনার এখন থেকে এগুলো নিয়ে পড়াশোনা করা দরকার। কেন এটা বারবার আমরা ক্লাসে বলছি? কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আপনার 9টা কলেজ এসেছে। ঠিক আছে, যে 9টা কলেজ এসেছে, এই 9টা কলেজে তো আপনাকে নর্মালি এডমিশন দিবে না, এবং আপনাকে ওখানে এডমিশন দেওয়ার জন্য এডমিশন টেস্ট দিতে হবে। তার আগে যে আপনি জিপিএ দিয়ে চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ, নাসিরাবাদ ওমেন কলেজে চান্স পেয়ে যেতেন, ওই সুযোগগুলো এখন আর নেই। আপনার থেকে ওগুলোর জন্য ভর্তি পরীক্ষা দিতে হবে। তাহলে স্যার ভর্তি পরীক্ষার কোনো বিকল্প নেই। তাহলে এটা আমরা জেনে গেছি। ওই জন্য আমাদের এখন থেকে যদি আমরা প্রিপারেশন না নিই, আপনার ঘাড়ে সেকেন্ড টাইম নিঃশ্বাস ফেলছে। অর্থাৎ সেকেন্ড টাইম যারা দিবে, 24 ব্যাচকে বলছি, সেকেন্ড টাইম যারা দিবে তারা অলরেডি পড়াশোনা শুরু করে দিছে। তাহলে স্যার আমরা আপনার এখানে দেখছি মোটামুটি 10 জন 13 জন আছে লাইভে। তো যারাই আসছেন লাইভটা শেয়ার করে দিবেন। যদি আপনি শেয়ার করেন, আপনার কাছে এই ক্লাসটি থেকে যাবে। ঠিক আছে, যদি ক্লাসটি থেকে যায় আপনার জন্য ভালো হবে। আপনি বারবার এমসিকিউ দেখতে পারবেন এবং এমসিকিউর ব্যাখ্যাগুলো ক্লিয়ার করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা দেখা যাক এখানে। আমরা দেখে আরো কিছু মানুষজন আসুক, আমরা শুরু করে দিব। গ্রুপগুলোতে দিয়ে দাও না, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দিয়ে দিছো? আচ্ছা, দিয়ে দিতে বলো। হ্যাঁ, কম কেন? না, ওটা হচ্ছে পাতল ক্লাস, ওটা হচ্ছে আমাদের সেম সেম। আচ্ছা, কয়জন আছে এখন? আমার এখানে শো করতেছে না। 15 জন বেসিক টাইম কয়টা? তুমি হোয়াটসঅ্যাপের গ্রুপগুলোতে দিয়ে দাও। সবাই একটু শেয়ার করে দেন, যার যার ইয়ার মধ্যে প্রোফাইলে। আপনাদের জন্য ক্লাসটি থেকে যাবে, আপনাদের জন্য ওটা সুবিধাজনক হবে ওইটাই। ওয়ালাইকুম সালাম রিফাত। জি আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা ভাইয়া? ঠিক আছে, তাহলে ওয়ালাইকুম সালাম সাফওয়ান। ঠিক আছে, আরো আসুক মানুষজন, আমরা দেখি কয়জন আসে। একটা রাখে কেন আমার কেন শো করতেছে না? আসবে তো তাহলে আস্তে আস্তে। আমার এমসিকিউ একটা পড়াই ফেললে ক্যাঁ 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 ক্যাঁ, তাহলে ওই হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আসা শুরু করছে।
ওকে, তাহলে আমরা ফার্স্ট এমসিকিউতে যেতে পারবো। তাহলে স্যার আমাদের মোটামুটি, আর ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো সবাই ভাইয়া আপনার। আচ্ছা, আর 2 মিনিট, আপনাদের রাফি ভাই বলছে পেছন থেকে আর 2 মিনিট, ঠিক আছে। তাহলে স্যার আর 2 মিনিট আমরা ওয়েট করি, যেহেতু এখানে এমসিকিউ আপনাদেরই আনসার করতে হবে ভাইয়া, আমি আপনাদের মতো অত ভালো পারি না, আমি বিশ্বাস করি আপনারা ভালো পারবেন, ঠিক আছে, ওইটাই। ঠিক আছে, তাহলে আমরা দেখি ফার্স্ট এমসিকিউ আমাদের স্ক্রিনে কি আসে। দেখেন, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? দেখে অ্যান্সার করুন তো দেখি স্যার, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? কে কে পারেন দেখি? ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। দেখি ভাইয়া এটা অ্যান্সার করেন, এটা এবার নার্সিং এ আসছে, অর্থাৎ এই বছর কয়েকদিন আগে 4-5 দিন আগে একটা পরীক্ষা ছিল নার্সিং এর, ওখানে আসছিল বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? ঠিক আছে, আচ্ছা, সেন্ট মার্টিন একজন বলছে, ওকে, বাকিরা কই? রাফিয়ের বান্ধবী জিএফ কে মেনশন, তোর গার্লফ্রেন্ড গুলোরে মেনশন দিতে বলতেছে, ঠিক আছে। নিউমেরিক অ্যাবিলিটি 2টা কোশ্চেন দিছিলেন, ওগুলোর আনসার বলেন না, ওকে, বলে দেওয়া হবে, ঠিক আছে। এখানে ডি, আরো কেউ? ঠিক আছে, ডি, ওকে, সবাই বলছে কি ডি, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম সেন্ট মার্টিন। ওকে, তাহলে আপনারা দেখছি খুবই ভালো মেধাবী, তাহলে স্যার এটার অ্যান্সার হচ্ছে আপনার কত? ডি, সেন্ট মার্টিন। তবে এখন এটা ডি সেন্ট মার্টিন, এটা থেকে কি কি প্রশ্ন আর বের হতে পারে আমরা ওই জিনিসটা দেখবো, যে এই জায়গা থেকে আর কি কি প্রশ্ন বের হতে পারে। সেন্ট মার্টিন এটা হচ্ছে বাংলাদেশের সর্ব দক্ষিণের একটা স্থানের নাম, তাহলে বেশ সর্বদক্ষিণে আপনার বাংলাদেশের সর্বদক্ষিণে কোন স্থান অবস্থান করে? সেন্ট মার্টিন। এখন শুধু সেন্ট মার্টিন বললে হয় না, অপশনের মধ্যে অন্য কিছু দেওয়া থাকতে পারে। তাহলে সেন্ট মার্টিনের সর্বদক্ষিণে যে জায়গাটা আছে ওই জায়গাটার নাম হচ্ছে ভাই আপনার ছেড়াদ্বীপ, ওই জায়গাটার নাম হচ্ছে আপনার ছেড়াদ্বীপ। তাহলে আমি আবার একটু বলছি আপনাকে, এই যে সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম, এবং এই সেন্ট মার্টিন হচ্ছে সর্বদক্ষিণের জায়গা, কিন্তু সর্বদক্ষিণের কোন জায়গা বলবো আমরা? ছেড়াদ্বীপকে কি বলবো? ছেড়াদ্বীপ। তাহলে সর্বদক্ষিণের স্থান হচ্ছে ছেড়াদ্বীপ। যদি বলে সর্বদক্ষিণের আপনার থানা কোনটা, কি কোনটা ভাইয়া? থানা কোনটা? যদি বলে সর্বদক্ষিণের আপনার থানা কোনটা, তাহলে থানা বললে আসবে আমাদের টেকনাফ, থানা বললে আমাদের আসবে আপনার টেকনাফ। তাহলে আমরা একটু ক্লিয়ার করি, সর্বদক্ষিণের স্থান বললে আসবে ছেড়াদ্বীপ, সর্বদক্ষিণের থানা বললে আসবে কি? টেকনাফ। যদি বলে জেলা, জেলা বললে হবে আপনার কক্সবাজার, জেলা বললে আপনার কত? কক্সবাজার, জেলা বললে আপনার আসবে কক্সবাজার। তাহলে ভাই অলরেডি আমরা এখানে 3টা এমসিকিউ পেয়ে গিয়েছি, অলরেডি ভাই আমরা 3টা এমসিকিউ পেয়ে গিয়েছি। 3টা এমসিকিউ গুলো কি কি? সেন্ট মার্টিন হচ্ছে আপনার সর্বদক্ষিণের স্থানের নাম, তাহলে সর্বদক্ষিণের স্থান সেন্ট মার্টিন। তবে যদি নির্দিষ্ট করে স্পেসিফিকলি বলে সর্বদক্ষিণের স্থান কোনটা, তাহলে বলবো আমরা কি? আপনার ছেড়াদ্বীপ। কি বলবো? ছেড়াদ্বীপ। যদি বলে সর্বদক্ষিণের থানা কোনটা, তাহলে বলবো আমরা কি? টেকনাফ থানা। যদি বলা হয় সর্বদক্ষিণে আপনার জেলা কোনটা, তাহলে বলবো ভাইয়া কক্সবাজার। তাহলে আমরা পারিনি, কেউ আছে? আমরা বুঝতে পেরেছি। তাহলে স্যার আমি আবার বলছি, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম সেন্ট মার্টিন, এবং এটি সেন্ট মার্টিন হচ্ছে সর্বদক্ষিণের স্থান। তবে সেন্ট মার্টিন সর্বদক্ষিণের স্থান বললে কোন স্থান বুঝাবে? ছেড়াদ্বীপ। কোন দ্বীপ স্যার? ছেড়াদ্বীপ। এরপর থানা বললে টেকনাফ থানা, এবং আপনার যদি বলা হয় কোন জেলা, তাহলে বলবো ভাই আমরা কক্সবাজার। তাহলে স্যার আমাদের ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। জি আনিকা হক, আপনার ওটা ক্লিয়ার করে দেওয়া হবে অ্যান্সার গুলো, ওকে। তাহলে ভাই আমরা এতটুকু বুঝতে পেরেছি, কেউ না বুঝে থাকলে বলবেন। আমরা তাহলে এর পরের এমসিকিউতে যাব, আমরা তাহলে স্যার এর পরের এমসিকিউতে যাই, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এগুলো, ওকে। তাহলে আমরা এই ইনফরমেশন গ্যাদার করেছি, এরপরটাতে আমরা যাব। আর কি দেখতে হবে? এরপরে মুক্তিযুদ্ধের সময়, দেখে একটু বলবেন মুক্তিযুদ্ধের সময়। তারেক আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি অবস্থা ভাইয়া? এরপর দেখেন, দেখি বলেন মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরকে নো সেক্টর বলা হয়? কোন সেক্টরকে আপনার নো সেক্টর বলা হয়? দেখি বলেন কোন সেক্টরকে নো সেক্টর বলা হয়? অ্যান্সার করেন এটা, ঠিক আছে। দেখি রাফিক বলতে পারবা মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরকে নো সেক্টর বলা হয়? আচ্ছা আচ্ছা, রাফি কমেন্ট করছে 10 নং। আচ্ছা, ফাইজাতুল জান্নাত, ঠিক আছে, ও বলেছে 10। হ্যাঁ, মনোবিজ্ঞান ক্লাসও হবে ইনশাআল্লাহ, বাবা মনোবিজ্ঞান ক্লাসের চাহিদাও আছে দেখছি, ওকে। সবাই বলছে 10 নং। জারিফা ওয়াফিয়া ভাইয়া ভুল, 9 নং না, 10 নং, 10 নং। তাহলে ভাই আমরা অ্যান্সারটা দেখবো, আমাদের অ্যান্সার হচ্ছে 10 নং। তাহলে ভাইয়া আমাদের এখানে একটা জিনিস আমরা পেয়েছি, কি জিনিসটা হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরটি আপনার নো সেক্টরের আন্ডারে ছিল, ওটা হচ্ছে 10 নং সেক্টর। ইভেন এটা নিয়ে আরেকটা জিকে আছে, জিকেটা হচ্ছে এই 10 নং সেক্টরে নির্দিষ্ট কোনো সেক্টর কমান্ডার ছিল না, নির্দিষ্ট কোন আপনার সেক্টর কমান্ডার ছিল না। তাহলে কোন সেক্টরের সেক্টর কমান্ডার
ছিল না, সেক্টর কমান্ডার ছিল না, সেক্টর কমান্ডার ছিল না আপনার কত নং সেক্টরে? 10 নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার আপনার কি ছিল না? 10 নং সেক্টরে কোনো কি ছিল না ভাইয়া? সেক্টর কমান্ডার ছিল না। এখন ভাইয়া আসলে আমাদের মুক্তিযুদ্ধের সময় সেক্টর ছিল কয়টা? আমাদের মুক্তিযুদ্ধের সময় আপনার সেক্টর ছিল, আপনার সেক্টর ছিল 11টি। কয়টি ভাইয়া? 11টি। এখন কত হচ্ছে? সাব সেক্টর কয়টি ছিল? সাব সেক্টর আমাদের জেলা অনুসারে নাম মনে রাখবেন, আমাদের জেলার নাম, জেলার সংখ্যা অনুসারে মনে রাখবেন। জেলা সংখ্যা কয়টা? 64টা। সাব সেক্টরে ছিল ভাইয়া কয়টা? 64টি। তাহলে সাব সেক্টরে ছিল কয়টা? 64টা। তাহলে আমরা আবার একটু বলবো, সেক্টর বাংলাদেশের ভাই সেক্টর সংখ্যা কয়টা ছিল মুক্তিযুদ্ধের সময়? 11টি, এবং সাব সেক্টর ছিল 64টি। আর কোন সেক্টরে সেক্টর কমান্ডার ছিল না? 10 নং সেক্টরের নির্দিষ্ট কোনো সেক্টর কমান্ডার ছিল না। আর মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরটি নো সেক্টর ছিল? 10 নং সেক্টরটি। আরেকটা জিনিস, আমরা কোথায় বসবাস করি ভাই? আমরা কোন জেলাতে থাকি বা কোন বিভাগে থাকি? চট্টগ্রামে। দেখি বলেন তো স্যার, চট্টগ্রাম কত নম্বর সেক্টরে ছিল? কারো কাছে কোনো আইডিয়া আছে? চট্টগ্রাম কত নম্বর সেক্টরে? কারো কোনো আইডিয়া আছে? দেখি বলেন, চট্টগ্রাম কত নম্বর সেক্টরে ছিল ভাইয়া? তাহলে ভাইয়া আমি বলি, আপনারা যেহেতু বলতে পারছেন না, চট্টগ্রাম আপনার 1 নং সেক্টরে ছিল। চট্টগ্রাম ছিল আপনার 1 নং সেক্টরে। সবসময় মনে রাখবেন, চট্টগ্রাম 24 জন ইম্পর্টেন্ট। চট্টগ্রাম ভাইয়া কত নম্বর সেক্টরে ছিল? 1 নং সেক্টরে। চট্টগ্রাম ছিল 1 নং সেক্টরে। তাহলে ভাইয়া আমাদের রাজধানী ঢাকা কত নং সেক্টরে ছিল? ঢাকা কত নং সেক্টরে ছিল? ঢাকা, ঢাকা হচ্ছে আপনার 3 নং সেক্টরে। ঢাকা হচ্ছে আপনার কত নং সেক্টরে? 3 নং সেক্টরে। যারা ক্লাসটা দেখছেন সবগুলো নোট করে রাখবেন, আপনার জন্য কাজে আসবে ভাইয়া। দেখি বলতে ঢাকা, ফাইজাতুল জান্নাত কমেন্ট করেছে 1 নং সেক্টরে। গুড। শিফা সুলতান 1 নং সেক্টরে। তাহলে আমরা দেখি মুক্তিযুদ্ধের, আমরা আবার একটু রিপিট করি, মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরটি নো সেক্টর ছিল? ভাইয়া 10 নং সেক্টরটা নো সেক্টর ছিল। এই 10 নং নো সেক্টরের কোনো কি ছিল না? কমান্ডার ছিল না। 10 নং সেক্টরে কোনো কি ছিল না? কমান্ডার ছিল না। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সেক্টর ছিল কয়টা ভাইয়া? 11টি। সাব সেক্টর ছিল, আমাদের জেলা নাম অনুসারে মনে রাখবো, 64টি। সাব সেক্টর মনে ছিল কয়টা? আপনার 64টি। ঠিক আছে। এরপরে আপনার চট্টগ্রাম, আমরা যেখানে বসবাস করি, যা চট্টগ্রাম জেলা বা বিভাগ, আমি দেখেছি, বিভাগে দেখানোর দরকার নেই। আচ্ছা, আমাদের এখানে চট্টগ্রাম আপনার জেলা কত নং সেক্টরে ছিল? 1 নং সেক্টরে। এবং ঢাকা আমাদের রাজধানী কত নং সেক্টরে ছিল ভাইয়া? 3 নং সেক্টরে। ঢাকা কত নং সেক্টরে ছিল ভাইয়া? 3 নং সেক্টরে। তাহলে এবার আমরা বুঝতে পেরেছি। তাহলে ভাইয়া আরেকটা প্রশ্ন করি আপনাদের কাছে, গুগলে যাইস না ভাই, দেখি বলো আমাদের এখানে সবচেয়ে একমাত্র রিসেন্ট টাইম আপনার আগুন লেগেছে, খুবই আমাদের জন্য দুঃখজনক বিষয়, যাকে বাংলাদেশের ফুসফুস বলা হয়, সুন্দরবন। বাংলাদেশের ফুসফুস বলা হয় কাকে ভাইয়া? সুন্দরবনকে। দেখি বলুন তো সুন্দরবন কত নং সেক্টরে ছিল? দেখি কমেন্ট করেন, সুন্দরবন কত নং সেক্টরে ছিল? আমাদের ফুসফুস, বাংলাদেশের ফুসফুস বলা হয় কাকে? আপনার সুন্দরবনকে। বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবনকে। এই সুন্দরবন কত নং সেক্টরে ছিল? আপনাদের জন্য আমি ওয়েট করছি, বলেন সুন্দরবন কত নং সেক্টরে ছিল? রাফি বলছে স্যার কেন আসবে না ভার্সিটি এক্সামে? যদি ভাই কাজে না আসে তাহলে বা হুদা আমি পড়াচ্ছি কেন? আর যে প্রশ্নগুলো তোমার এখানে দেওয়া আছে এগুলো সবগুলো এবছর কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আসছে, এবং যে লাইনগুলো আপনাকে বলে দিচ্ছি ওই লাইনগুলো আপনার কোন এক সময় এসেছিল বা আবার আসার জন্য কি আছে? পসিবিলিটি আছে। ঠিক আছে। 9 নং, গুড। মুনতাসির ইসমাম ভাইয়া ভুল বলছো, 9 নং। ঠিক আছে। সাদমান আল জসিম ঠিক বলেছে। ফাইজাতুল জান্নাত গুড, 9 নং। তাহলে ভাইয়া আমরা সুন্দরবন, যেটাকে বাংলাদেশের ফুসফুস বলা হয়, সে কত নম্বর সেক্টরে? আপনার 9 নং সেক্টরে। কত নং সেক্টরে ভাইয়া? 9 নং সেক্টরে। দেখেন পড়ায় পড়ায় শিখে ফেললাম, একটা এমসিকিউ আসছে, কতগুলো ক্লিয়ার হয়ে গেছে। এটা হচ্ছে তোমাদের আলহাম ভাইয়ের জালোয়া। ঠিক আছে ভাই, একটা এমসিকিউ, বাকিগুলো শেষ। তাহলে ভাইয়া দেখ, চট্টগ্রাম কত নম্বর সেক্টর? 1 নম্বর সেক্টর। তারপর ঢাকা কত নম্বর সেক্টর? 3 নম্বর সেক্টর। সুন্দরবন কত নম্বর সেক্টর? 9 নম্বর সেক্টর। সেক্টর ছিল কয়টা? তোর 11টা। সাব সেক্টর কয়টা? 64টা। নো মানে কমান্ডার ছিল না কোন সেক্টরে? তোর হচ্ছে কি 10 নম্বর সেক্টরে। ক্লিয়ার হয়েছে? জি জি, জারিফা ওয়াফিয়া গুড। ভাইয়া এটা হচ্ছে কি আপনার কি এই 9 নম্বর সুন্দরবন কি আমার কাকুলির চেয়ে সুন্দর? সাদ্দাম ভাই ইজ ব্যাক। অবশ্যই সুন্দরবন সুন্দর, তবে স্যার আমরা আপনার কাকুলিকে দেখেছি, উনি অমায়িক এই নারীর জন্য। স্যার জীবনানন্দ দাশের সুরঞ্জনা কবিতাটি আমার থেকে ডেডিকেটেড, ভাবিকে সুরঞ্জনা কবিতাটি আমার পক্ষ থেকে স্যার ডেডিকেটেড করেছি, ভাবিকে শুনিয়ে দিবেন এটা। ঠিক আছে, ওটাই। আচ্ছা আরশাদ সামির ভাই, আলহাম ভাই জালওয়া। ঠিক আছে। তাহলে ভাইয়া এটা এতটুকু গিয়েছে, আমরা এরপরের এমসিকিউ তে যাব। ঠিক আছে, এরপরের এমসিকিউ তে আমরা যাই।
তাহলে এগুলো আপনারা তুলে রাখবেন, লাইভ যদি শেষ হয়ে যায় এগুলো একটু তুলে রাখবেন, আপনাদের জন্য খুবই দরকার। এরপরে এমসিকিউটা বলবেন আপনারা, এরপরে এমসিকিউটা বলেন, ঠিক আছে? এরপরে এমসিকিউটা বলবেন আপনারা, আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? লন্ডন, প্যারিস, ইতালি, আমেরিকা। অ্যান্সার করেন কোনটা। আচ্ছা দেখা যাক, পোলা পয়েন্ট বলুক দেখি, বলেন আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? লন্ডন, প্যারিস, ইতালি, আমেরিকা। প্যারিস। ওকে ফ্রান্স, ভাই ফ্রান্স অপশনে নেই তো প্যারিস বলতে হবে, প্যারিস। ওকে প্যারিস। এই স্যার সাদ্দাম ভাই বলছে চকবাজার, তাহলে স্যার চকবাজার আপনি কাকুলির প্রেমের সমাধি হিসেবে কি স্যার আপনি আইফেল টাওয়ার দিয়েছেন? ওটা হচ্ছে কথা। ঠিক আছে প্যারিস, গুড। ঠিক আছে প্যারিস। ওকে ওকে, তাহলে আমরা অ্যান্সার দেখি স্যার কি আসছে, প্যারিস। এখন ভাই প্যারিস তো জানলাম, এখন আইফেল টাওয়ারের কোথায় অবস্থিত? আপনার প্যারিসে অবস্থিত। এখন ভাই কত হচ্ছে, এই আইফেল টাওয়ারটার উচ্চতা কত মিটার? উচ্চতা কত মিটার? উচ্চতা শিখে ফেলি ভাইয়া, 330 মিটার। তাহলে ভাই আইফেল টাওয়ারের উচ্চতা কত? 330 মিটার। ঠিক আছে, আর এটার ছবি নিয়ে আসতে গার্লফ্রেন্ডের সাথে অ্যাড করে একটা মেনশন করে ভিডিও দিবি যে ওয়ান ডে ইউ এন্ড মি ঘুরতে যাবো কোথায়? আইফেলের প্যারিস টাওয়ারে, আইফেল টাওয়ারের ওখানে, প্যারিসের আইফেল টাওয়ারে। তো এখন দেখ, এই যে প্যারিস, আইফেল টাওয়ারটা তোর কত উচ্চতা? উচ্চতা কত? 330 মিটার। এখন এই যে প্যারিস, এই জিনিসটাকে আরেকটি লাইনও আপনার কি করা হয়, বলা হয়, আরেকটি লাইনও কি আপনার বলা হয়। ওই লাইনটা কি, যে খুব সুন্দর একটা লাইন বলা হয়, এই লাইনটা হচ্ছে আপনার সিটি অফ কালচার, সিটি অফ কালচার, সিটি অফ লাইফ, সিটি অফ লাভ। অর্থাৎ প্যারিসকে এই লাইন দ্বারা বলা হয়। তাহলে প্যারিসকে, তাহলে আমাদের পরীক্ষায় আসতে পারে আপনার এরকম, সিটি অফ কালচার, সিটি অফ লাইফ, সিটি অফ লাভ বলা হয় কোন স্থানকে? তাহলে আমরা বলবো প্যারিসকে। তাহলে ভাই দেখছেন প্যারিসের যেটা ইম্পর্টেন্ট একটা লাইন আমাদের বের হয়, সিটি অফ কালচার, সিটি অফ লাভ, সিটি অফ সিটি অফ লাইফ, সিটি অফ লাভ বলা হয় আপনার কাকে? প্যারিসকে। তাহলে আমরা আবার বলছি, আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত। আইফেল টাওয়ারের উচ্চতা আপনার কত মিটার? 330 মিটার। এবং এই প্যারিসকে আরেকটা নামে বলা হয় সিটি অফ কালচার, সিটি অফ লাইফ, সিটি অফ লাভ। তাহলে এগুলো বলা হয় আপনার কোনটাকে? ওটা বলা হয় আপনার কাকে? প্যারিসকে। তাহলে ভাই আমাদের ক্লিয়ার হয়েছে। এখানে দেখি পোলাপাইনের কি অবস্থা, কোন একটা বলো দেশে বলতেছে আমেরিকা। ওরে মা, বিগ ফ্যান, ইউকে থেকে দেখতেছি। মুরাদ চৌধুরী, কিরে বেটা তুই ইউকে চলে গেছিস কখন? না বলে। ঠিক আছে জেরিন তাসনিম, হ্যাঁ 330 মিটার। ভাইয়া তুই কখন চলে গেছিস? না বলে, ওটা বল। আচ্ছা আচ্ছা, রাফির ভুল হয়েছে, নামাজের বিরতি দিলে ভাইয়া ভালো হতো। এখন স্যার আপনি লাইভটা পরে এসে দেখেন, ঠিক আছে? এশার নামাজের তো আপনার লং টাইম পর্যন্ত ওয়াক্ত থাকে, ঠিক আছে? আমরা পরে পড়বো, আপনি পড়ে আসতে পারেন অথবা আপনি লাইভটা পড়িয়া করতে পারেন। জি ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, তাহলে ভাই আমরা এর পরের এমসিকিউতে চলে যাই। দেখি এটা বলবেন, পায়রা সমুদ্র বন্দর কবে আপনার আনুষ্ঠানিকভাবে, পায়রা সমুদ্র বন্দর কবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে? এটা একটু অ্যান্সার করবেন, কোনটা বলেন? পায়রা সমুদ্র বন্দর কবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে? এটা অ্যান্সার করবেন, বলেন কোথায়? হ্যাঁ দেখছিলাম। গ কেউ বলছে আপনার 18 ডিসেম্বর 2019। ওকে, এরপরে দেখি কার কি ক্যান্সার হইতে পারে। পায়রা সমুদ্র বন্দর কবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে? সবাই 4 বলছে। ইউকে, উত্তর কাতালগঞ্জ। আচ্ছা উত্তর কাতালগঞ্জ, ঠিক আছে তাহলে 4 নাম্বার। তাবাসসুম মাহি, সবাই বলছে আপনার 4, 18 ডিসেম্বর 2019 সালে তারা বলছে যে আপনার পায়রা সমুদ্র বন্দর আনুষ্ঠানিকভাবে আপনার যাত্রা শুরু করে। ঠিক আছে, তাহলে সবাই 2019 বলছে। নাহিদুল ইসলাম হামিম বলছে 4 এর ক, অর্থাৎ সে বলছে 13ই আগস্ট 2016 সালে, ঠিক আছে, আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এখানে ভাই প্রশ্নটার মধ্যে একটু কনফিউজ আছে, ঠিক আছে? আনুষ্ঠানিকভাবে আপনার যাত্রা শুরু করে, এটা আপনার মনে রাখতে হবে, আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। হ্যাঁ আনুষ্ঠানিকভাবে আপনার কি যাত্রা শুরু করে। ঠিক আছে, তাহলে আমরা দেখি ওই আন্তাজে বলতে পারি। বলেন আন্তাজে আপনি, সমস্যা নেই।
ঠিক আছে, তাহলে ভাই আমরা আমাদের এর পরের স্লাইডে যাই। দেখেন বেশিরভাগই 4 বলেছেন, অ্যান্সারটা ভুল ছিল। অ্যান্সারটা হচ্ছে আপনার 13ই আগস্ট 2016 সালে। 13ই আগস্ট আপনার কত, 2016 সালে আপনার কি এটা আনুষ্ঠানিকভাবে 2000, দেখেন 13ই আগস্ট 2016 সালে। তবে এখানের মধ্যে একটা ভাই ঝামেলা আছে। তাহলে ভাই দেখেন পায়রা সমুদ্র বন্দর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 13ই আগস্ট 2016 সালে। তবে আমরা এর আগের স্লাইডে একটু যাই। এর আগের স্লাইডে আমরা একটা জিনিস এখানে একটু দেখি। 13ই আগস্ট 2016 সালে এটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। মনে রাখবেন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে, কিন্তু এটার ভিত্তিপ্রস্তর স্থাপন কত করে? তাহলে এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করে, ভিত্তিপ্রস্তর মানে আপনার এটার কাজ যে শুরু হবে ওটা দেখে ভিত্তিপ্রস্তর স্থাপন করে আপনার 19 নভেম্বর 2013 সালে। কে করে? এটা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাহলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? পায়রা জানে তবে চোখের পানি সমুদ্র। আচ্ছা দেখেন, তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, পায়রা সমুদ্র বন্দর আনুষ্ঠানিকভাবে ভাইয়া যাত্রা শুরু করে 13ই আগস্ট 2000 কত সালে, 16 সালে, এবং 19 নভেম্বর 2013 সালে আপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অর্থাৎ এই আপনার বন্দরটা যে হবে ওটা উদ্বোধন করার জন্য, মানে নর্মাল একটা যে এটা উদ্বোধন হবে, এটার কাজ শুরু হবে, ওই কাজটার স্টার্টিংটা করে আপনার কত 19 নভেম্বর 2013 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করে কে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আর এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা মানে এটা দিয়ে সবকিছু ট্রানজিট চলাফেরা শুরু করে আপনার 13 আগস্ট 2000 কত সালে, 16 সালে। এখন কত হচ্ছে ভাইয়া, আমাদের সমুদ্র বন্দর কয়টি? আমাদের সমুদ্র বন্দর হচ্ছে ভাইয়া 3টা। আমাদের সমুদ্র বন্দর হচ্ছে ভাইয়া কয়টা? 3টা। আমাদের সমুদ্র বন্দর কয়টা ভাইয়া? 3টা। একটা হচ্ছে আপনার চট্টগ্রাম সমুদ্র বন্দর, একটা হচ্ছে আপনার মংলা সমুদ্র বন্দর, একটা হচ্ছে আপনার কি পায়রা সমুদ্র বন্দর। তাহলে আমাদের সমুদ্র বন্দর আপনার কয়টা? 3টা। একটা হচ্ছে আপনার কি চট্টগ্রাম সমুদ্র বন্দর। তাহলে এই চট্টগ্রাম সমুদ্র বন্দর পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কত সালে আপনার কি করা হয়, গঠন করা হয়। তাহলে আমরা লিখবো 1887 সালে। কত সালে ভাইয়া? 1887 সালে। এরপরে যদি আমাকে বলা হয় মংলা সমুদ্র বন্দর, আপনাকে যদি বলা হয় মংলা সমুদ্র বন্দর কত সালে গঠন করা হয়, তাহলে ভাই চট্টগ্রাম হচ্ছে 1887 সালে। যদি আপনাকে বলা হয় মংলা সমুদ্র বন্দর কখন করা হয়, তখন বলা হয় 1950 সালে। তখন বলবো আমরা কত সালে? 1950 সালে। একটু দেখেন ভাইয়া ক্লিয়ার হয়ে যাক, পুরা সমুদ্র বন্দরের একটা পোস্টমর্টেম করে ফেলি এই ভিডিও, এই এমসিকিউতে, যে আজীবন যেন মনে থাকে। দেখেন পায়রা সমুদ্র বন্দর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে 13ই আগস্ট 2016 সাল, এবং এটা শুরু করার আগে যে ভিত্তিপ্রস্তর স্থাপন করে ওটা 19 নভেম্বর 2013 সালে। কে করে? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে ভাইয়া আমাদের সমুদ্র বন্দর কয়টা ভাইয়া? 3টা। একটা চট্টগ্রাম সমুদ্র বন্দর, একটা মংলা সমুদ্র বন্দর, একটা পায়রা সমুদ্র বন্দর। চট্টগ্রাম সমুদ্র বন্দর আপনার শুরু হয় আনুষ্ঠানিক যাত্রা 1887 সালে, এবং আপনার মংলা সমুদ্র বন্দর করা হয় আপনার 1950 সালে। 1900 কত সালে? 50 সালে। তাহলে একটা প্রশ্ন যদি ভাই তোমার পরীক্ষায় দেয়, স্বাধীন বাংলার সর্বপ্রথম সমুদ্র বন্দর কোনটি? এবার অ্যান্সার লিখেন দেখি, বলেন। স্বাধীন বাংলার সর্বপ্রথম সমুদ্র বন্দর কোনটি? বলেন, উত্তর বলেন, কমেন্ট করেন। স্বাধীন বাংলার প্রথম সমুদ্র বন্দর কোনটি? দেখি বলেন, স্বাধীন বাংলার প্রথম সমুদ্র বন্দর কোনটি? বলেন। বলবেন কি টাইপ করতে ভাই? চট্টগ্রাম কেমনে হবে? আচ্ছা ভাই তুই কমেন্ট কর, দাঁড়া। চট্টগ্রাম স্বাধীন বাংলার পায়রা। হাসিনা বেগম বলছে সিটিজি, খালেদ আসলাম পায়রা, মংলা, চট্টগ্রাম, জানিন তাসনিম, এরপরে জানাতুর আদন, মংলা। এবার ভাইয়া স্বাধীন বাংলাদেশ, তোরা যে কত বড় মূর্খ অথর্বের দল, শুন। স্বাধীন বাংলাদেশ ভাই স্বাধীন হয় কত সালে আমার বল? 1971 সালে। তো এই যে চট্টগ্রাম সমুদ্র বন্দর তো হয়েছে 1887 সালে, তখন কি স্বাধীন বাংলা ছিল? এরপর দেখ মংলা সমুদ্র বন্দর হয়েছে 1950 সালে, বাংলাদেশ স্বাধীন হয়েছে বেটা 1971 সালে। তুই বল স্বাধীন ছিল? তাহলে স্বাধীন হচ্ছে তো কত সালে? তো 2016 সাল, তখন তো বাংলাদেশ স্বাধীন ছিল। তাহলে বলো, তাহলে স্বাধীন বাংলাদেশের সমুদ্র বন্দর নাম কোনটা? পায়রা সমুদ্র বন্দর। বেড়া তোর কোনো কাজের না বেড়া, মূর্খ সবগুলা। তুই তো পায়রা বলবি, তোর থেকে পায়রার মানুষের কানেকশনের অভাব আছে, আমাকে বল।
ভাইরা দেখছো, তাহলে ভাই পড়াশোনা কর শুধু। আমি এগুলার নিয়ে আমি সিউতে যাব, ডিউতে যাব, আর ইউতে যাবো কি পড়াশোনা করতেছ আমার বলতো বন্ড। এই চিন্তা কর, মনোযোগ কোথায়? হ্যাঁ বলো দেই তাড়াতাড়ি। ভুল করছে এত ভুল করবি, ভুল করবি কেন তোরা? এ হট না হলে তো মজা পাবি না, বুঝছিস তুই? নাহলে কেমনে? হ্যাঁ পারছো, হ্যাঁ ভালো মেয়ে। মনোযোগ দিতে হবে তোরা, মনোযোগ আসছিস লাইভে, মেসেঞ্জারের কোনায় গোল দাগ দিয়ে যদি চ্যাটিং করস তোদের হবে। এখানে মনোযোগ দে, কেরিয়ার না থাকলে পাত্তা দিবে না তোকে। জানি আমি তোর মেসেঞ্জার নাই। হ্যাঁ বলো। হ্যাঁ যারা পারছিস তারা ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এরপর, তাহলে ভাই এখানে আমরা ক্লিয়ার হয়েছে, এগুলো আমরা পারবো ইনশাল্লাহ। তাহলে ভাই আমরা এরপরের এমসিকিউ তে যাই, ঠিক আছে? এরপর এমসিকিউ তে আমাদেরকে কি বলেছে আমরা ওটা দেখি। ওকে, এরপরের এমসিকিউটা দেখি। বলেন, জাতির পিতা, যারা কমার্স একাডেমি আর্টস একাডেমিতে পড়ে পোলাপাইন যদি এটা না পারো তোদেরকে বেড়া পিটায় বেড়া সুদা করে দিব। দেখব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত সংবিধানের ঘোষণা, ঠিক আছে, স্বাধীনতার ঘোষণা সংবিধানের কোন তফসিলে দেওয়া হয় বলো? হ্যাঁ, যারা পারছিস তারা ঠিক আছে। হ্যাঁ, ফলে ফলে এলে হবে না। অক্সফোর্ড বুঝছি, তুই চকবাজার শাখায় পড়বি, অক্সফোর্ড চকবাজার শাখায়। ষষ্ঠ। ও বাবা, রাফি সিরিয়াস? রাফি কি সেকেন্ড টাইম পরীক্ষা দিবা? আর মনে হয় সে, রাফি মেবি আমার মনে হয় সিইউতে সেকেন্ড টাইম দিবে এবার। কারোর জন্য কেউ বলেছে, মোটিভেশন করেছে 12 ফেলের মতো না? আচ্ছা, আপু, ওকে নাকি কোন সিনিয়র আপু বলেছে এবার সিইউতে পরীক্ষা দেওয়ার জন্য। দেখ, ষষ্ঠ, তাহলে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা সংবিধানের কত হয় তোমার? ষষ্ঠ বলছে আপনার কি, আপনার স্বাধীনতার ঘোষণা। তাহলে ষষ্ঠ। তাহলে ভাইয়া যারা অ্যান্সার দিয়েছে, তাহলে ভাইয়া হ্যাঁ, সাজিয়া ইসলাম ঠিক আছে, এনএইচ ঋতু ঠিক আছে। এটা হচ্ছে আপনার কি, সি, গুড। এটা হচ্ছে ভাই আপনার ষষ্ঠ, ঠিক আছে, এটা হচ্ছে আপনার কি ষষ্ঠ। এখন ভাই এখানের মধ্যে, এখান থেকে কি এমসিকিউ আমাদের বের করা যায়? তাহলে ভাই দেখেন, স্বাধীনতার ঘোষণা আপনার কত? ষষ্ঠ। স্বাধীনতার ঘোষণা আপনার কত? ষষ্ঠ। তবে ভাইয়া ঐতিহাসিক ভাষণ আমাদের জাতির পিতা 7ই মার্চের, 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণটা আছে, 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ, 7ই মার্চের ঐতিহাসিক যে ভাষণটা রয়েছে, ওটা হচ্ছে আপনার পঞ্চম তফসিল। মনে রাখবেন, ওটা হচ্ছে আপনার কি, পঞ্চম তফসিল। তাহলে ভাই আমরা একটু দেখি, একসাথে আমরা ক্লিয়ার করে ফেলি, ঠিক আছে? একসাথে ক্লিয়ার করে ফেলি আমরা। স্বাধীনতার ঘোষণা ষষ্ঠ তফসিল, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ পঞ্চম তফসিল। কোন তফসিল? পঞ্চম তফসিল। এরপরে ভাইয়া দেখেন, ষষ্ঠের পর আরেকটা তফসিল সপ্তম, যেগুলো ভাইয়া আমাদের জাতির পিতা রিলেটেড। ওটা হচ্ছে মুজিবনগর সরকারের নির্দেশনা। মুজিবনগর সরকারের একটা আপনার ঘোষণাপত্র ছিল, মুজিবনগর সরকারের ঘোষণাপত্র। মুজিবনগর সরকারের একটা ঘোষণা পত্র ছিল, মুজিবনগর সরকারের ঘোষণাপত্র ছিল আপনার কত? সপ্তম তফসিল। তাহলে ভাই আমাদের জাতির পিতা রিলেটেড যতগুলো তফসিল আছে ওগুলো আমরা এখন ক্লিয়ার করে ফেলি, আমি ক্লাসে পড়িয়েছি। ফার্স্টে 6 নম্বর হচ্ছে আপনার কি, স্বাধীনতার ঘোষণা। এরপরে আপনার 7ই মার্চ হচ্ছে আপনার কি, ঐতিহাসিক ভাষণ, ওটা হচ্ছে আপনার কি, পঞ্চম তফসিল। এরপর আপনার সপ্তম তফসিল হচ্ছে মুজিবনগর সরকারের কি, ঘোষণাপত্র। ক্লিয়ার হয়েছে স্যার এতটুকু আমাদের? ঠিক আছে, কারো কোনো সমস্যা থাকলে বলবেন। ক্লিয়ার হয়েছে হলে এটা নোট করে রাখবেন। ওকে, তাহলে আমরা এর পরেরটাতে যেতে পারি, ঠিক আছে? তাহলে আমরা এর পরটাতে ভাইয়া যেতে পারি, বুঝেছি আমরা, এটা ক্লিয়ার করেছি। ওকে, তাহলে ভাই আমরা এর পরটাতে যাব। আচ্ছা, আজানটা একটু শেষ হয়ে নিক। এবার কমেন্ট কর, কমেন্ট করতে কিছু যে আসবে না। আচ্ছা, তাহলে আমি এরপর এমসিকিউতে যাই, ওই এরপর এমসিকিউটা তোরা অ্যান্সার দিয়ে রাখ, ঠিক আছে? এটা অ্যান্সার দেন, এটা কোনটা হবে বলেন, কোন এটা অ্যান্সার দেন কোনটা হবে।
নীলফামারী বলছে, ওকে। আচ্ছা তুমি দোয়া করো তাবাসসুম মাহি যেন বিয়ে হয়ে যায়, ওটাই। ঠিক আছে ভাইয়া, তাহলে বাংলাদেশের কৃষি ভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত, ওটা হচ্ছে ভাইয়া আপনারা সবাই নীলফামারী বলেছেন, ঠিক আছে। তাহলে ভাই আমরা একটু যাই, তাহলে ভাই আসলে আমাদের অ্যান্সার হচ্ছে নীলফামারী, ঠিক আছে। তাহলে স্যার আমাদের অ্যান্সার হচ্ছে আপনার কি, নীলফামারী। তাহলে ভাই আমরা একটু এই জায়গাটার মধ্যে দেখবো, তাহলে ভাই আমাদের কৃষি ভিত্তিক আপনার ইপিজেড কোথায় অবস্থিত, আপনার নীলফামারীতে। তাহলে ভাই কোথায়, নীলফামারী। এখন নীলফামারীর কোন জায়গা বললে, ওই জায়গাটার নাম হচ্ছে আপনার উত্তরা, ঠিক আছে। তাহলে নীলফামারীর কোন জায়গা, উত্তরা। এখন কত হচ্ছে স্যার আমাদের ইপিজেড সংখ্যা কয়টা, বাংলাদেশে ইপিজেড সংখ্যা হচ্ছে আপনার 10টি। আপনাদের বাংলাদেশে ইপিজেড সংখ্যা হচ্ছে কয়টা ভাইয়া, 10টা। তার মধ্যে আপনার সরকারি সরকারি ইপিজেড হচ্ছে আমাদের 8টি। সরকারি ইপিজেড হচ্ছে আমাদের কয়টি, 8টি। এবং বেসরকারি বেসরকারি ইপিজেড সংখ্যা হচ্ছে আমাদের আপনার 2টি। বেসরকারি ইপিজেড সংখ্যা হচ্ছে আমাদের কয়টি, 2টি। বেসরকারি ইপিজেড সংখ্যা কয়টি, 2টি। তাহলে আমরা দেখি বাংলাদেশের কৃষি ভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত ভাইয়া, নীলফামারীতে অবস্থিত। এবং ওই জায়গাটার নাম হচ্ছে আপনার কি, উত্তরা। বাংলাদেশে ইপিজেড এর সংখ্যা কয়টা ভাইয়া, 10টা। সরকারি ইপিজেড হচ্ছে আপনার 8টা। বেসরকারি ইপিজেড হচ্ছে কয়টা, 2টা। তাহলে ওই বেসরকারি 2টা ইপিজেড গুলোই আপনার চট্টগ্রামে অবস্থিত। একটা হচ্ছে আপনার রাঙ্গুনিয়াতে, একটা হচ্ছে আপনার রাঙ্গুনিয়াতে, ঠিক আছে, রাঙ্গুনিয়া ইপিজেড যেটাকে বলা হয়। আর একটা হচ্ছে আপনার কোরিয়ান ইপিজেড, আরেকটা হচ্ছে কোরিয়ান, যেটা আপনার আনোয়ারাতে রিসেন্ট টাইম হয়েছে, যেটাকে আপনার বলা হচ্ছে কোরিয়ান ইপিজেড, যেটাকে আপনার বলা হয় কি, কোরিয়ান ইপিজেড। তাহলে ভাই আমাদের ক্লিয়ার হয়েছে কোরিয়ান ইপিজেড। তাহলে ভাই বাংলাদেশে বেসরকারি ইপিজেড কয়টা, আপনার 2টা। না না, এটা কি ঢাকা উত্তরা না ভাইয়া, নীলফামারীর উত্তরাটা বুঝিয়ে পেরেছি। দেখেন ভাইয়া বাংলাদেশের তাহলে ভাইয়া ইপিজেড সংখ্যা কয়টা ভাইয়া, 10টা। 10টা ইপিজেড, এবং তার মধ্যে সরকারি হচ্ছে কয়টা আপনার, 8টা। এবং বেসরকারি হচ্ছে আপনার কয়টা, 2টা। বেসরকারি 2টা হচ্ছে কি কি আপনার, একটা হচ্ছে আপনার রাঙ্গুনিয়া ইপিজেড, আর একটা হচ্ছে আপনার এই কোরিয়ান ইপিজেড। তাহলে যদি পরীক্ষা আপনাকে প্রশ্ন করা হয় বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারি ইপিজেডের নাম কি, তাহলে আমরা বলবো ভাইয়া রাঙ্গুনিয়া ইপিজেড। তাহলে ভাই আমাদের ইপিজেড সংখ্যা কয়টা ভাইয়া, বেসরকারি 2টা, একটা হচ্ছে রাঙ্গুনিয়া ইপিজেড, আর একটা হচ্ছে আপনার কোরিয়ান ইপিজেড। এবং বাংলাদেশের ইপিজেড এর সংখ্যা টোটাল হচ্ছে কয়টা, 10টা, 8টা হচ্ছে সরকারি। এর আগে যে আপনার 4টা অপশন ছিল, ওখানে নীলফামারী ছিল, পাবনা ছিল, চট্টগ্রাম ছিল, রাঙ্গুনিয়া ছিল। তাহলে রাঙ্গুনিয়াটা বেসরকারি, বাকি 3টাই আপনার কি, সরকারি। এরকম টোটাল 8টা আছে। এরকম আমরা বিভিন্ন শীটের মাধ্যমে ওগুলো জানবো আপনার কয়টা, 8টা গুলো, ঠিক আছে। আচ্ছা বিটিএসি পিজেড বাই বিটিএসি পিজেড তো নাই, ঠিক আছে। 6-4 বলেছে, ঠিক আছে, নীলফামারী। ওকে, তাহলে ভাই এগুলো হচ্ছে আমাদের ইপিজেড নিয়ে আইডিয়া, আমাদের ভাই ক্লিয়ার হয়েছে, আমরা পারবো। ওকে, নীলফামারী অনেকজনে অ্যান্সার দিয়েছে। ওকে, তাহলে আমরা এরপর এমসিকিউতে চলে যাই। তাহলে ভাই এগুলো আমরা পারবো। সরকারি ইপিজেড ভাইয়া 8টা, বেসরকারি 2টা, টোটাল হচ্ছে ভাইয়া কয়টা, 10টা। এরপর এমসিকিউতে আমরা যাব। এরপর ভাইয়া বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি, দেখি বলেন। বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি, দেখি বলবেন। বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি, ঠিক আছে। বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি বলবেন। বাংলাদেশের ভাই জিআই পণ্য, ঠিক আছে, কোনটি ওটা বলবেন। রাজশাহী সিল্ক বলছে কেউ, কেউ জামদানি শাড়ি। বিয়ে করবেন কখন, ম্যাডাম কপালে ভাই যে চামড়ার স্কিন টোন ম্যাডাম মাইয়াটা পড়তেছে, বেটা কাজ হচ্ছে না, বাদ দে, বিয়ে সাথে কথা বলে কষ্ট দিস না, টাকা পয়সা নাই, অভাব চলতেছে। দেখি বলেন বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটা, প্রথম একদম প্রথম জিআই পণ্য কোনটা। রাজশাহী সিল্ক, ঢাকায় মুসলিন, জামদানি শাড়ি, ইলিশ মাছ, কয়টা বলেন। কেউ জামদানি শাড়ি বলেছে, স্যার 2 বাচ্চার বাবা, বিয়ে হয়ে গেছে ভাই, কি করবো ভাই, ওর টাকা পয়সাও ভালো, স্কিন টোনও ভালো, ওই আর কি। জামদানি বলছে, ওকে। বাকিরা কই দেখি, কমেন্ট করেন। জামদানি, ওকে। জারিফা ভাইয়া বলছে জামদানি, জামদানি। রে বেটা 3টা গার্লফ্রেন্ড, লাইক খাবো বেটা, বেটা আফসা, বেটা 3টা গার্লফ্রেন্ড তুই দেখছস, প্রমাণ আছে তোর থেকে, হুদাই জারগমি করতেছস। এরপরে জামদানি, ওকে। তারপর জামদানি শাড়ি, ওকে। তারপর ওকে জামদানি। তাহলে ভাই আমরা দেখি অ্যান্সার, তাহলে ভাই অ্যান্সার হচ্ছে কি আপনার জামদানি শাড়ি। তাহলে ভাই এই যে জিআই পণ্য নিয়ে আসলে অত বেশি কথা বলবো না, কারণ ভাই জিআই যে পণ্যটা, এটা ভাই সাম্প্রতিক সাম্প্রতিক আপনার জিকের মধ্যে বেশি থাকে। তো সাম্প্রতিক জিকে আমরা জানি ভাই ঘুম থেকে ওঠার পর একটা, ঘুমাতে যাওয়ার আগে একটা। তো ভাই এটা নিয়ে ডিটেলস পড়া আসলে কোনো ফায়দা হয় না। তো জাস্ট এটা মাথায় রাখেন, বর্তমানে জিআই পণ্যের সংখ্যা 28টা।
এটা দেখবেন যে আপনাদের ভর্তি পরীক্ষা আস্তে আস্তে আরো 2টা বাড়ি যেতে পারে, আবার কমেও যেতে পারে। তাহলে জাস্ট মনে রাখেন বর্তমানে এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের ভাইয়া জিআই পণ্য করে 28টা, আর বাংলাদেশের প্রথম জিআই পণ্য হচ্ছে কোনটা? জামদানি শাড়ি। এতটুকু করে আপনার কি ঠিক আছে মনে রাখতে হবে, ঠিক আছে ভাই? তাহলে জামদানি শাড়ি এটা হচ্ছে কি ওদের কি ভাইয়া প্রথম জিআই পণ্য। তাহলে আমরা এর পরটাতে যাই, ঠিক আছে? তাহলে যেহেতু এটা নিয়ে আমরা পড়বো না, কারণ এটা সাম্প্রতিক জিকে, এটা বারবার পরিবর্তন হয়। এরপরে রাফা সীমান্ত কোন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত? এবার বলেন রাফা সীমান্ত কোন যুদ্ধের সাথে সম্পর্কযুক্ত? বলেন রাফা সীমান্ত। রাফা সীমান্ত বলেন রাফা সীমান্ত কোন যুদ্ধের সাথে সম্পর্কযুক্ত? বলেন রাফা সীমান্ত কোন যুদ্ধের সাথে সম্পর্কযুক্ত? বলেন কোনটার সাথে সম্পর্কযুক্ত? আহ, সবাই বলছে 3-3, অর্থাৎ ইসরায়েল ফিলিস্তিন। ভাই মার দিছস না গুগল? ভাই রে ভাই, তোর এক জিনিস। ইসরায়েল প্যালেস্টাইন, ওকে ওকে 3। ঠিক আছে ভাইয়া, তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে ভাইয়া রাফা সীমান্ত ওই যুদ্ধের সাথে সম্পর্কযুক্ত, ওটা হচ্ছে আপনার কি ইসরায়েল আপনার ফিলিস্তিন। তবে এটা নিয়ে কিছু জিকে আমাদের জন্য খুব ইম্পর্টেন্টটা হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন। ঠিক আছে, রাফা সীমান্ত কোন যুদ্ধের সাথে সম্পর্কযুক্ত? ইসরায়েল ফিলিস্তিন। তবে এই যুদ্ধের এই সীমান্তটা বেসিক্যালি আপনার মিশর এবং একটা ফিলিস্তিন একটা জায়গা আছে গাজার সাথে আপনার কানেক্টেড। তাহলে মিশর এবং গাজার সাথে কানেক্টেড হচ্ছে আপনার কি এই রাফা সীমান্তটা, এই জায়গা মিশর এবং গাজা, অর্থাৎ মিশর এবং আপনার ফিলিস্তিনের সাথে সম্পর্কযুক্ত এই রাফা সীমান্ত। জানেন এই সীমান্ত নিয়ে রাফা সীমান্ত নিয়ে একটা শান্তি চুক্তি হয়, একটা কি হয় আপনার শান্তি চুক্তি হয়। এই শান্তি চুক্তিটা আপনার হয় 1979 সালে। এই শান্তি চুক্তিটা হয় আপনার 1979 সালে। কার কার মাঝে হয়? ইসরায়েল এবং মিশরের মধ্যখানে। তাহলে পরীক্ষায় এরকম একটা প্রশ্ন আসতে পারে রাফা সীমান্ত নিয়ে, অর্থাৎ রাফা সীমান্ত নিয়ে কোন দুটি দেশের মাঝে আপনার কি হয় চুক্তি হয়, তখন মাথায় রাখতে হবে ওটা ফিলিস্তিনের সাথে হয় না ভাইয়া, ওটা ইসরায়েল এবং কার সাথে? মিশরের সাথে। তাহলে রাফা সীমান্ত নিয়ে আপনার শান্তি চুক্তি হয় কার সাথে? মিশর এবং কার সাথে? ইসরায়েলের সাথে। কত সালে? 1979 সালে। তাহলে ভাই আমাদের মনে থাকবে, ঠিক আছে? তাহলে আমাদের মনে থাকবে। ওকে স্যার, তাহলে স্যার রাফা আপনার সীমান্ত নিয়ে শান্তি চুক্তি হয় কার মাঝে? ইসরায়েল এবং মিশরের মাঝে, এবং ওই শান্তি চুক্তিটা হয় আপনার 1979 সালে। ওই শান্তি চুক্তিটা হয় আপনার কত? 1979 সালে। তাহলে ভাই আমরা এর পরেরটাতে যাব। ওকে, এরপরে এমসিকিউতে যাব। দেখি এটি বলবেন জাতীয় কবি, আমাদের জাতীয় কবিকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কত সালে প্রথম ঢাকায় আসেন? বলেন কত সালে প্রথম ঢাকায় আসেন? বলেন, এটা বলেন কত সালে ঢাকায় আসেন? ভাই নাস্তা করি না, তুই পাঠাবি? পাঠা, নাস্তা পাঠা, অর্ডার দিয়ে ফুড পান্ডায় পাঠাই দে। ঠিক আছে, পাঠাই দে। ঠিক বলুন এটার আনসার কি হবে ভাইয়া? 1926 বলছে একজন, ওকে 3 নাম্বার বলছে, বাকিরা কই? কবি কাজী নজরুল ইসলাম। উনিশশো ছাব্বিশ, ওকে 1926 বলছেন। ওকে, মুনতাসির ইসলাম 1925 বলছে। সাইদা বিনতে মমতাজ 1926 বলছে। ওকে, বাকিরা কই? ওকে 1926। সারিফা নাওয়ার বলছে 9-3। ওকে, কবি কাজী নজরুল ইসলাম আর 26। তানিশা ইলহাম, ওর তো ভাইয়া নাম তো তোমার আমার সাথে মিল। আচ্ছা তুই নাস্তা করছ না? চক বাজার চলায় করাই ফেলবো, আয় চলায়, কোচিং এর সামনে চলায়।
এরপর দেখেন ভাইয়া, তাহলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আপনার কত সালে প্রথম ঢাকায় আসে? ওটা হচ্ছে আপনার কত, 1926 সালে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত, 1926 সালে। জানেন ওনার নামে একটা জিনিস আছে, 1926 সালে উনি কি করেন আপনার ঢাকায় আসেন, তবে উনি আপনার মৃত্যুবরণ করে আপনার 1976 সালে। উনি মৃত্যুবরণ করে 1976 সালে এবং বাংলাদেশের জাতীয়তা পায় তখন। বাংলাদেশের জাতীয়তা, বাংলাদেশের জাতীয়তা, জাতীয়তা, তাহলে বাংলাদেশের ন্যাশনালিটি জাতীয়তা পায় উনি কত সালে? 1976 সালের 18ই ফেব্রুয়ারি। 1976 সালে 18ই ফেব্রুয়ারি, 18ই ফেব্রুয়ারি উনি বাংলাদেশের কি পায়? জাতীয়তা পাওয়ার জন্য মনোনয়ন পায় বা জাতীয়তা পেয়ে যায়। তাহলে ভাইয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রথম ঢাকায় আসেন কত? 1926 সালে। কত সালে ভাই? 1926 সালে। আর 1976 সালে তিনি মৃত্যুবরণ করেন। 1976 সালে মৃত্যুবরণ করেন। যদি মৃত্যুবরণের আপনার জানতে ইচ্ছা করে, 29 আগস্ট তিনি কি করেন ভাইয়া? মৃত্যুবরণ করেন। এগুলো তো আমরা সবাই জানার কথা। এবং 1976 সালে তিনি বাংলাদেশের জাতীয়তা পায়। তাহলে কাজী নজরুল ইসলাম কত সালে বাংলাদেশের জাতীয়তা পায়? 1976 সালের 18ই ফেব্রুয়ারি। জানেন এই মানুষটার তিনটা দেশের জাতীয়তা ছিল, ব্রিটিশ জাতীয়তা ছিল, ভারতীয় জাতীয়তা ছিল, বাংলাদেশি জাতীয়তা ছিল। তাহলে কবি কাজী নজরুল ইসলামের আপনার কয়টা জাতীয়তা ছিল? তিনটা, ব্রিটিশ, বাংলাদেশ, ভারত। এবং এরপর আপনার উনি বাংলাদেশে আছে 1926 সালে এবং উনি যে বছর মারা যাওয়ার একদম উপক্রম মারাই যায় 1976 সালের 29 আগস্ট, কিছুদিন আগে 18 ফেব্রুয়ারি উনি জাতীয়তা পাওয়ার জন্য মনোনয়ন পায়, জাতীয়তা ওই দিনই পেয়ে যায়। আমরা ওই এমসিকিউ তো ওটাই দাগাবো। তাহলে 1976 সালের 18 ফেব্রুয়ারি তিনি কি পায়? স্যার জাতীয়তা পায়। ঠিক আছে ভাই, তাহলে আমাদের ক্লিয়ার হয়েছে, আমরা পারবো এতটুকু বুঝতে পেরেছি। তাহলে আমরা এরপরে আমাদের লাস্ট এমসিকিউতে চলে যাব। এই এমসিকিউটার অ্যান্সার করবেন আপনারা। বাংলাদেশের হাজং নিগোষ্ঠীর বাস কোথায়? বাংলাদেশের হাজং নিগোষ্ঠীর বাস কোথায় বলেন? বাংলাদেশের হাজং নিগোষ্ঠীর বাস কোথায় বলেন, এটা অ্যান্সার করেন। বাংলাদেশের হাজং নিগোষ্ঠীর বাস কোথায় বলেন? বলেন এটার অ্যান্সার কি হবে? বাংলাদেশের হাজং নিগোষ্ঠীর বাস কোথায়? চারটা অপশন আছে, নেত্রকোনা, রংপুর, সিলেট, বান্দরবান। ফাইজাতুল জান্নাত বলেছে নেত্রকোনা, সৈয়দা বিনতে মুমতাজ বলছে সিলেট। ওকে স্যার নোয়াখালী, স্যার এখানে নোয়াখালী তো অপশনে নাই ভাই। শাওন ভাই বলছে নোয়াখালী। নেত্রকোনা, আচ্ছা অনেকজনেই নেত্রকোনা বলছে। ওকে নেত্রকোনা বলছে। স্যার হাজং মানে একটু, ওটা হচ্ছে যে আপনার একটা ক্ষুদ্র নিগোষ্ঠীর নাম হাজং, যেরকম চাকমা, মারমা, কুকি, ঠিক আছে, পাঙ্গন, মণিপুরি, সাঁওতাল, ঠিক সেম আপনার হাজং হচ্ছে এরকম একটা। ওকে নেত্রকোনা। এরপর ওকে নেত্রকোনা দেখি। তাহলে স্যার হাজং নিগোষ্ঠীর বাস আপনারা বলছেন স্যার কি? নেত্রকোনা। তাহলে ভাইয়া এখন কথা হচ্ছে হাজং নিগোষ্ঠী শুধু নেত্রকোনায় নয়, আপনার অপশনের মধ্যে এখানে একটা জিনিস দেওয়া আছে, ওই জন্য আপনি কি বলছেন এই যে নেত্রকোনা। তবে এই হাজং নিগোষ্ঠীর বসবাস আপনার নেত্রকোনাতে। ঠিক আছে, আপনারা যারা নেত্রকোনা বলেছেন তাদের অ্যান্সার ঠিক আছে। তবে এই ছাড়াও নেত্রকোনা ছাড়াও সে আপনার ময়মনসিংহ, ময়মনসিংহ, এরপর হচ্ছে আপনার ময়মনসিংহ, এরপর হচ্ছে আপনার শেরপুর, শেরপুর আপনার এই তিনটা অঞ্চলে বসবাস করে। তাহলে হাজং শিখে ফেলি আমরা ভাইয়া, হাজং নিগোষ্ঠী কোন কোন জেলায় বসবাস করে? নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর। আর বিভাগ বললে ময়মনসিংহ বিভাগ, বিভাগ বললে ময়মনসিংহ বিভাগ। তাহলে ভাইয়া বাংলাদেশের হাজং নিগোষ্ঠী কোন কোন জেলায় অবস্থান করে? নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর। আর বিভাগ বললে আপনার কি? ময়মনসিংহ জেলা। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা আজকে যে এমসিকিউ গুলো পড়েছি এবং ওগুলোর সাথে আমরা অনেকগুলো ইনফরমেশন কালেক্ট করেছি। আপনারা জানি না আসলে আপনার জন্য কতটা লাভবান হয়েছে ক্লাসটা, তবে আমি মনে করি আপনারা এই জিনিসগুলো বিভিন্নভাবে বিভিন্ন রকম বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাবেন। যারা জবের পরীক্ষা দিবেন তারা ওখানে পাবেন। ইভেন আমাদের এখানে যারা একাডেমিতে পড়ে ওই একাডেমির স্টুডেন্টরা আমরা কি এডমিশন টেস্টের জন্য একটা জার্নি শুরু করেছি, যেটা আমাদের জন্য ড্রিমের একটা জায়গা। ওই জায়গার মধ্যে এই এমসিকিউ গুলো আপনার জন্য একদম কি আসবে ভাইয়া? পারফেক্টলি কমন আসবে। আচ্ছা এত কিছু পড়লে তো আপনার ভাই বিসিএস নাম নিয়ে আগে এডমিশন টেস্ট দেন, এডমিশন টেস্ট দিয়ে যদি কাজ হয় ভাইয়া তাহলে বিসিএস এর জন্য প্রিপারেশন নেবেন। অবশ্যই বিসিএস এর জন্য একটু বেশি পড়তে, আর এডমিশন টেস্টের জন্য আপনার পড়তে হবে। সিওর জন্য তো এগুলো ভাইয়া
পড়তেই হবে, ডিউর জন্য পড়তে হবে, আরিউর জন্য পড়তে হবে গুচ্ছ। ইভেন এইগুলা পড়া ছাড়া আর কোনো কাজ নেই। আমি আপনাদেরকে বারবারই বলছি, আগে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতেন ওই সুযোগ এখন আর নেই। ওই 9 কলেজগুলোকে চবির আন্ডারে নিয়ে নিয়েছে। তাহলে ওই 9 কলেজগুলোর মধ্যে আপনার থেকে ভাইয়া ভর্তি পরীক্ষা কনফার্ম দিতে হবে, আর ভর্তি পরীক্ষার জন্য জিকের কোনো বিকল্প নাই। তাহলে ভাইয়া এগুলো হচ্ছে যে আমাদের পড়া। তাহলে ভাইয়া অন্য আরেকটা জিকে ক্লাসে অন্য আরেকটা টপিক নিয়ে আমরা ইনশাল্লাহ দেখা হবে, আরো এমসিকিউ গুলো জানবো, আরো টপিক গুলো জানবো। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।